অবরুদ্ধ নিষেধ পর্ব সংখ্যা ২১-২২। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আমজাদ সাহেব চুপচাপ চেয়েছিলেন। অন্তিকোনার অসুস্থ হাত দুটো জড়িয়ে ধরে হাতের ওপর কপাল ঠেকিয়ে বসে রইল। ছেলেদের কান্না টের পাওয়া যায় না। অন্তিক খুব জেদি ছিল। ছোটবেলায় আমজাদ সাহেব শাসন করার জন্য মারলে সে আর ভাত খেত না। কোনোভাবেই কেউ খাওয়াতে পারত না, যতক্ষণ না আমজাদ সাহেব আবার আদর করে খাওয়াবেন। খাওয়ার আগে ঠিক এভাবে আব্বুকে জড়িয়ে ধরে আহ্লাদ করে কাঁদত। কিন্তু সেই দিন রাতে আমজাদ সাহেব কিছুই বললেন না। অন্তিকের ভেতরে যন্ত্রণা বাড়ছিল এতে। এরপর পা দুটো জড়িয়ে ধরে বসে রইল। সকাল হলো, সে পা আর ছাড়েনি। কতবার কতভাবে ছুঁয়ে দিয়েছে আব্বুর আঘাতগুলো। পাগলের মতো প্রলাপ বকছিল। মার্জিয়াও এসে বসলো একটু বেলা বাড়লে। জেদি মেয়েটার মুখেও রা নেই। অপরাধীর মতো মুখ করে বসেছিল মেয়েটা। বেলা ১১টার দিকে মুস্তাকিন এলো। আমজাদ সাহেবকে সালাম করে এসে দাঁড়ালো। রাবেয়া চেয়ার এনে দিলেন। বসল না সে চেয়ারে। যে মাদুরটা পাতা ছিল তাতে সবার সাথে পা গুটিয়ে বসে পড়ল। চেয়ারে বসে আছেন আমজাদ সাহেব। হুট করে অন্তু কেন যেন এক অপ্রাসঙ্গিক কথা তুলে বসল। আখির কেসটা কতদূর এগোলো অফিসার? কেসটা টানার জন্য দড়ি লাগে, সেটার প্রান্ত হারিয়ে ফেলেছি। থেমে আছে, বলা চলে বন্ধ হয়ে গেছে। আপনি বলেছিলেন ওরা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আমি গিয়ে পাইনি। আপনি গিয়েছিলেন না? আমিও পাইনি। তাহলে যে জিজ্ঞেস করছেন? অন্তু কথা বলল না। তার মুখে পর্দা নেই, শুধু মাথায় ওড়না দেওয়া। অন্তু যতক্ষণ চুপ রইল আর কেউ কথা বলল না। সে নিজেই সময় নিয়ে বলল, এর মাঝে ৩ দিন অলরেডি কেটে গেছে। আজ চতুর্থ দিন। ওরা এই দুদিনে কোনো মুভমেন্ট দেখায়নি। ব্যাপারটা জটিল। অন্তিক এখন বাড়িতে। যদিও আমি কিছুই বুঝতে পারছি না আসলে কিসের জন্য কি হচ্ছে। তা ধারণা করতে গেলে মাথায় প্যাঁচ লেগে যাচ্ছে। ওরা এবার বাড়ি চলে আসলে পুরো পরিবার শুদ্ধ টুকরো টুকরো করে কেটে রেখে যাবে হয়তো। তাই আমি চাচ্ছিলাম থানায় একটা ছোট্ট রিপোর্ট করে সাধারণ সালিশের মাধ্যমে পলাশের কাছে কিছুদিন সময় চেয়ে নিতে, যাতে কুড়িগ্রামের জমিটা বিক্রির জন্য আর খানিকটা সময় পাই। মুস্তাকিন একটু ভেবে বলল, থানায় এ নিয়ে আলাপ করাটা কতটা সঠিক হবে বলতে পারছি না। পলাশ ব্যাপারটা কেমনভাবে নেবে জানা নেই। আর খবর পেয়েছি রাজন আসগর দিনাজপুরে নেই। এবার অন্তু বলছে, ওদের বিরুদ্ধে এমনকি কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ করব না আমি। শুধু অন্তিকে ঋণের বিষয়টা জানাবো এবং পলাশ আসগরের সাথে একটা আলোচনার মাধ্যমে আইনতভাবে সঠিক সময় আমরা চেয়ে নিতে চাই। মুস্তাকিন মাথা নাড়ল। কিছু সময় চুপ থেকে বলল, আপনি কি ভরসা হারিয়ে ফেলেছেন আমার ওপর অন্তু? নির্লিপ্ত শোনালো মুস্তাকিনের কণ্ঠস্বর। ভরসার প্রশ্ন উঠছে না অফিসার। তাছাড়া আপনার ডিপার্টমেন্ট আলাদা। আপনি খুন খারাপির প্রশাসনিক দায়িত্বে আছেন। আমাদের ব্যাপারটা তা নয়। আজ মুস্তাকিন অন্তর জলদ গম্ভীর। শীতল বুদ্ধিমতী রূপটা আরেকবার পর্যবেক্ষণ করল। যার কথার ভার, চোখের শান্ত চাহনি, ঝাঝালো তেজস্ক্রিয়া এবং মানসিক কাঠিন্য খুব নজরে আসছিল। অথচ এই মেয়েটাও কেমন মরিচা ধরা পাতলা লোহা ক্ষয়ের ন্যায় ক্ষয়ে গিয়েছিল সেই দিন। মানসিকতায় শক্তির ওপর আঘাত ঠিক ইট বালু সিমেন্টের কাঁচা গড়নের পানির মতো কাজ করে। যত পানি দেবে তত মজবুত হবে যেন। অন্তুর পরীক্ষা আছে আজ। সে বের হবার সময় অন্তিক ডাকলো। বহুত দিন পর অন্তিক ডাকলো। অন্তু ভাবান্তরহীনভাবে ফিরে তাকালো। এই অবস্থায় একা যাবি না, চল আমি সাথে গিয়ে পৌঁছে দিয়ে আসি। অন্তু হেসে ফেলল। ধুর, বেচা গরুর দাঁত ধরে টানছিস কেন? তাতে কি গরু আর ফিরবে মালিকের কাছে? আমি সোল্ড আউট রে। পণ্যর মতো কোম্পানির থেকে শহরের বাজারে শোরুমগুলোতে মালিকদের কাছে স্পেশাল হিসাবে দেখা হয়ে গেছে। এখন আর প্রোডাক্ট স্টকে নেই। অলরেডি সোল্ড। তুই আরাম কর, আমি চলে আসব। অন্তিক মাথা নত করল না, লজ্জাও পেল না। সে তাকিয়ে দেখল অন্তুর দাপুটে পা ফেলে বেরিয়ে যাওয়া। অন্তুর কাছে সে গুরু ছিল, তবে নিচে নেমে গেছে কয়েক বছর আগে। ততদিনে ছোট্ট অন্তু বড় হয়ে গেছে, সক্রিয় হয়ে উঠেছে। তার তো আরো বহুত ভর্সনা প্রাপ্ত। বাপ মা বোন ক্ষমা না করলেও তার ক্ষমা নেই। এরকম ছোটখাটো কটূক্তিতে তার সুখ হচ্ছিল। অন্তুর কাছে মাথা আরো নত হয়ে আসছিল। মানুষ চিরকাল মোটেও নিজের আত্মগৌরব ধরে রাখতে সক্ষম হয় না। নিজের দোষে তা কখনো কখনো খুব জঘন্যভাবে মরা পাতার মতো ঝরে পড়ে। ঠিক যেমন সে আজ নিতান্তই নর্দমার কীট, অবাঞ্ছনীয় জেদের বশবর্তী হয়ে সর্বস্ব ধ্বংস করা এক অভিশাপ। পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে
অন্তু গেল থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের জন্য। মনোয়ারা রেহমান ওকে দেখে মৃদু হাসলেন। ভালো আছো? মলিন হাসিটা লুকিয়ে সে বলল, আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি ভালো? মনোয়ারা মাথা নেড়ে বসতে বললেন। এক মুহূর্তের জন্য অন্তুর দিকে তাকিয়ে হুট করে যেন থমকালেন ভদ্রমহিলা। অন্তুর মুখটা খোলা, পর্দা নেই তাতে, তবে সঙ্গোপনে এড়িয়ে গেলেন এই ব্যাপারটা। মনোয়ারা কিছু বুঝলেন বোধহয়। কিছু বলবে অন্তু? তোমার সাথে এমন ইতস্তত বোধ যায় না। আমি তোমাকে স্পষ্টভাষী হিসেবে দেখতে চাইব, আশ্বস্ত হয়ে বলল অন্তু। ম্যাম, আমাদের কমন রুমে যে সালমা খালা কাজ করতেন, ওনার সম্বন্ধে কি কি জানা আছে আপনার? সন্দিহান স্বর মনোয়ারার। কেন জিজ্ঞেস করছো? অন্তু খানিকক্ষণ চুপ করে রইল, কিছু ভাবল। একটু রহস্যমণ্ডিত লাগলো ব্যাপারটা। এরপর আচমকা সহজ গলায় বলল, জানি না। আসলে ওনার মেয়ের ওভাবে মৃত্যু। উনার মেয়ে? আখি ওনার মেয়ে ছিল? অন্তু অপ্রস্তুত হলো। জি ম্যাম, ওনার মেয়ে আখি। ও আচ্ছা, তো তুমি কেন জিজ্ঞেস করছো সেসব ব্যাপারে? অন্তু কথা খুঁজে পেল না আর, প্রসঙ্গ এড়াতে বলল, আমাদের নতুন সাজেশন দেবার কথা ছিল না ম্যাম? বেরিয়ে আসার সময় ফের একবার ডাকলেন মনোয়ারা। শোনো মেয়ে, এতক্ষণ অনধিকার চর্চা হবে বলে জিজ্ঞেস করিনি, তবে না করে আর পারলাম না। তোমায় দেখে ঠিক লাগছে না। আমার অভিজ্ঞতাকে বোধহয় ফাঁকি দিতে পারেনি তোমার চতুর চোখ। অন্তু হাসল। সুযোগ পেলে পরে কখনো সরল চোখে তাকাবেন ম্যাম। পড়ে নেবেন সবটা, আর জোর করবেন না। আমার জন্য দোয়া করবেন। একটা সরু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জীবন তার সাথে বেশ গভীর নিষ্ঠুর খেলায় মত্ত হয়েছে। জিতবে কে? জীবনের সাথে নাকি জেতা যায় না। হার নিশ্চিত জেনেও সে কি একবার লড়াই করবে? হারার জন্য লড়াটা বোকামি হবে না তো? আবার না লড়ে জিতে যাওয়াটা কি ছোটলোকি হবে না? ভাবনা শেষ হলো শহীদ মিনারের সম্মুখে এসে। মেরুদণ্ড বেয়ে এক শঙ্কিত হাওয়া মস্তিষ্কের নিউরন কোষে আন্দোলন তুলল যেন। জয়, জয়, জয় আমির। এই পথটা তার বহু হেনস্থার সাক্ষী। আজ দেখা হবে? না হবার চান্স বেশি। গতকাল নির্বাচনে জেতার উৎসব করে এখন হয়তো ঘুমাচ্ছে। অন্তু হাসল। এরা সুখী, কারণ এরা খারাপ। অন্তু অবাক হলো। আশ্চর্য, সে নিজেও তো খারাপ, তবুও তার জীবনে এত ঝঞ্ঝাট কিসের? নাকি নিয়তির কাছে তার খারাপ মানসিকতার খবর পৌঁছায়নি? নিয়তি নিজেও জানে না অন্তু কতটা স্বার্থপর, হিংস্র আর কুটিল। আবার সময় সাপেক্ষে খুব দুর্বলও। এই বিষয়টাকে অবশ্য ঘৃণা করে অন্তু। দুর্বল কেন সে? পুরোপুরি খারাপ হতে হবে তাকে। গোটা অপাদমাস্তক, প্রতিটা শিরায় প্রবাহিত ধারা খারাপের তরল ঢুকাতে হবে। পলাশ ভালো আছে, জয় ভালো আছে। এই সমাজে এমন সব পলাশ জয়ের এক ডাকে সুখী মানুষ। সেও সুখে থাকবে। শুধু একবার খারাপ হয়ে গেলে তার সুখ আর ঠেকাবে না কেউ কোথাও। নিজেকে এই পর্যায়ে পাগল মনে হলো অন্তুর। সেই রাস্তা, জয় হামজার ক্লাবের রাস্তা। ক্লাবটাকে বেলুন, ফুল, বিভিন্ন ধরনের সরঞ্জামে সাজিয়ে তোলা হয়েছে। এক গাদা চেয়ার জড়ো করা হয়েছে পাশের মাঠটায়। বেশ কিছু ডেকচি, প্লেট, সামিয়ানা ইত্যাদিও দেখতে পেল। উৎসব বেশ জমজমাট পালিত হয়েছে। অন্তর্ভুক্তটা আবার একটু কাঁপল। ক্লাবের সামনে কেউ নেই। দুপুর গড়ানোর সময়। সবগুলো নাচানাচি লাফালাফি করে হয়তো বিশ্রাম নিচ্ছে এখন। ঘরবাড়ি ওভাবেই পড়ে আছে, শুধু মানুষগুলো নেই। চাঁদনির কথা অন্তর মাঝে মধ্যেই মনে পড়ে। মেয়েটা একদিনেই কেন জানি মনে ধরে গিয়েছিল। আর সালমা খালা, উনার কান্নাজড়িত মুখটার কথা মনে পড়লে বুক ভার হয় অন্তুর। অন্তুর চাঁদনিকে দরকার। ওর বিশ্বাস মেয়েটা অনেক কিছু জানে। অন্তু এটাও ভেবে বের করেছে এই 2 দিনে এইসব তাদের পরিবারের সাথে শুধু ঋণের টাকা দায়ের বোধহয় হয়নি। কিছু একটা ঘটেছে। ঘটেছে, চলছে পিটপিছে, যা আন্দাজের বাইরে। কি হতো যদি জয় সেই দিন না ওকে শেষ মুহূর্তে রক্ষা না করত? ভাবতেই বিষিয়ে উঠল ভেতরের ভাবনাটা। এক জানোয়ারের সাপেক্ষে আরেক জানোয়ারকে সুক্রিয়া জ্ঞাপন করছে যেন পাগল মনটা। তবুও সে কৃতজ্ঞ ওই নোংরা লোকটার কাছে, অন্তত নিশ্চিত সর্বনাশের হাত থেকে রক্ষার খাতিরে। টিনের বেড়া কেটে বানানো দরজাটা চাপানো ছিল। তা চেপে ভেতরে ঢোকার চেষ্টা করতে কেমন ক্যারক্যার শব্দ করে উঠল। অন্তু সাবধান হলো। কোনো মতো ভেতরে মুখ দিতে একটা বিশ্রী গন্ধ এসে সুরসুর করে নাকের ভেতরে গভীরে প্রবেশ করল। বমি এসে গেল অন্তুর। ওড়না তুলে নাক চেপে ধরল। এই কদিনে একটা বসত বাড়িতে এমন দুর্গন্ধের উৎস কি? কিছু মরে পড়ে আছে নাকি? ঘরগুলো ফাঁকা, জিনিসপত্র কিছুই নেই। যত এগিয়ে যাচ্ছিল, গন্ধটা আরো প্রকট হয়ে এসে নাকে লাগছিল।
মাটির রান্নাঘরে ইঁদুর মাটি তুলেছে, ছোট ছোট পাহাড় বানিয়েছে। চাঁদনি যে ঘরটাকে তাকে বসিয়েছিল সেখানে উকি দিল একবার, ফাঁকা সেসব। অথচ গন্ধের উৎসটা আসছে ওই পাশের বিল্ডিং থেকে, যেটা অন্তুর এর আগের বারও এসে দেখেছিল। ওভাবে পড়ে আছে, শুধু ছাদ হয়েছে, নিচে মাটি, জানালা দরজা কিছুই নেই। কৌতূহল দমাতে না পেরে সেখানে উঠে গেল অন্তু। ইটের ওপরে ইট রেখে সিঁড়ি তৈরি করা, যেটা আগে ছিল বলে মনে পড়ল না। বালু বিছানো মেঝেতে, দুটো পাশাপাশি ঘর। এক ঘরে উকি দিয়ে ফাঁকা পেল, অপর ঘরে যেতে একদম পেট গুলিয়ে এলো অন্তুর। শক্ত করে ওড়না চাপলো নাকে, অবাক হয়ে দেখলো ঘরটা। একটা মাদুর, দু তিনটে চটের বস্তা, চাটাই, পিঁড়ি ইত্যাদি বিছানো। তার উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলো কাচের বোতল, ক্যান। বোতলগুলো অ্যালকোহলের। মোড়কের মতো কাগজ ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে। তাতে নিশ্চয়ই নেশাদ্রব্য ছিল। একটা জিনিস যা অনেকগুলো এখানে ওখানে পড়ে আছে, তা দেখে প্রথমে বুঝতে পারছিল না অন্তু এগুলো আসলে কি। একটু পরেই মাথায় এলো, এ তো কলকি, গাজার কলকি বা স্টিক তৈরির কোনগুলো আকৃতির মোড়ক। সবের গন্ধ আসছে, তবে এমন বিশ্রী এবং তীব্র যেন নয়, যা নাকে আসছিল। এই ঘরের ফাঁকা জানালা চাটাই বেঁধে দেওয়ার ঘরের ভেতরের দিকটা অন্ধকার প্রায়। অন্তু আরো কিছুটা এগিয়ে গেল, গা গুলিয়ে এলো ওর। মাংস পচার গন্ধ নাকি খুব বিশ্রী হয়। অন্তুর মনে হচ্ছিল এরকম নোংরা দুর্গন্ধ তার নাকে আগে কখনো প্রবেশ করেনি। সে আরেকটু ঝুঁকলো। বেকারিগুলোতে যে পাতার ওপরে করে বিস্কুট, রুটি সেকে দেওয়া হয় তন্দুরিতে, সেই পাতা। তার ওপর ঘন, শুকনো সাদা লালচে মসৃণে কেমন ক্রিম জাতীয় পদার্থ লেপ্টে আছে। সাদা পদার্থগুলো আলাদা করে আসছে জায়গায় জায়গায়। অন্তু বুঝতে পারল না জিনিসটা কিসের আসলে। কি লেগে আছে লোহার পাতাগুলোর ওপর? খানিকক্ষণ চেয়ে রইল। কি ধরনের পদার্থ? কোনো ক্রিম অথবা রাসায়নিক দ্রব্য। হুট করে জট খুলল যেন। ঘন অফ হোয়াইট রঙা ক্রিম জাতীয় পদার্থ তাকে বুঝতে পেরে ঘেন্নায় গা ঝাঁকুনি দিয়ে উঠল। পায়ের পাতা শিরশির করে উঠল। পুরুষের বীর্য। অন্তু কয়েক কদম পিছিয়ে এসে কেঁপে উঠল। একটু ধাতস্থ হতে ভাবনা এলো, তাহলে এই পদার্থটির সাথে রক্ত কেন? পরে বুঝতে পারল এখানে পরে শুকিয়ে আছে রক্তপুঁজ এবং বীর্য। মানবদেহের বজ্র পদার্থের সবচেয়ে ঘৃণ ও নোংরা তিনটি পদার্থ এখানে পড়ে আছে। অন্তঃশৈলের পশমগুলো তখনও দাঁড়িয়ে আছে, লোমকূপগুলো শিউরে উঠছে, পেটে মোচড় দিয়ে আসছিল। এখানেই কি হয়? মদ জুয়ার আসর বসে? তা বোঝা গেল না, না হয়। তবে এগুলো কি? কেন? কি ঘটে এখানে? নাকি সে বেশিই ভাবছে? হতে পারে কারো ক্ষত ড্রেসিং করা হয়েছে এখানে, বদরক্ত ও পুষ ফেলা হয়েছে। তাহলে বীর্যের মতো এমন একটা অবাঞ্ছিত পদার্থ এমন একটা জায়গায় খোলাভাবে? এই পদার্থ কি এভাবে পড়ে থাকার মতো কিছু? কি ধরনের নোংরামি হয় এই পরিত্যক্ত ঘরখানায়? সে যখন বাড়ি থেকে বেরিয়ে এলো, আসরের আজান পড়ছিল। হাত ঠান্ডা হয়ে এসেছে, কেমন ঘোর লেগে গেছিল। সাধারণত স্বাভাবিক জীবনটা কবে থেকে এমন যেন উদ্ভট সব পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভ্যেস গড়ে নিল। এই ভয়টাও ভেতরে কাজ করছিল না যে পাশেই ক্লাব ঘর, কেউ দেখে ফেলবে তাকে। খানিক হেঁটে তবে রাস্তায় উঠতে হয়। বাড়িটার চারপাশে কোনো বসতি নেই। অন্তু ভেবে পাচ্ছিল না এখানে আসলে কি হয়। আর বাড়ির লোকগুলোই বা গেল কোথায়? কেউ জোর করে উঠিয়ে দিয়েছে। কারা উঠিয়ে দিয়েছে? ক্লাবের মালিকরা? পাশের বাড়িতে ঢুকলো সে, দ্বিধা সংকোচ ছেলে। কথায় কথায় জিজ্ঞেস করলো, ওই বাড়ির লোকেরা কোথায় গেছে? বাড়ির মহিলা বললেন, হুট করে একদিন আইছিল, পরে আবার চলে গেছে হয়তো। কারো সাথে তেমন কোনো সম্বন্ধ ছিল না ওদের যতদিন ছিল এখানে। অন্তু চোখ মুখ কুঁচকে উঠল। মানে? হুট করে এসেছিল মানে? সালমা খালা এখানকার বাসিন্দা না? ও মা, তা হবে কেন? কয়েক মাস আগেই তো আইছিল এখানে। অন্তু বুঝতে পারছিল না কিছুই। সালমা খালাকে কমন রুমের আয়া হিসাবে সে অ্যাডমিশন নেওয়ার পর থেকেই দেখেছে। অর্থাৎ সেই দেখেছে প্রায় 2 বছর যাবত। এসেছে তারও আগে। আর জায়গা বিক্রি, ওইসব ঝামেলা। অন্তুর অসহ্য লাগছিল ভাবতে। সামলালো নিজেকে। আচ্ছা, বুঝেছি। ওরা কবে গেছে এখান থেকে বলতে পারবেন? আর সোহেল ভাইয়া কি বিদেশে চলে যাবার পরে ওরা এখান থেকে গেছে? মহিলা বিরক্ত হলেন। বললাম তো, ওরা কারো সাথে মিশতো না এদিকের। এরা বিদেশ গেছে কি দেশে আছে কেমনে বলবো? খালি ওই বাড়িতে থাকতো ওরা, এই জানি। আর আখির লাশ, মানে লাশ মাটি হবার পরপরই চলে গেছে ওরা, নাকি তার আগে? সেসব অত জানি না। খালি জানি
এখন আর থাকে না ওরা। মহিলা ক্যাট করে উঠল। অন্তুর ইচ্ছে করছিল নিজের মাথার ওপর রাস্তার একটা ভাঙা ইট তুলে ধরাম করে বাড়ি মারতে। মাথাটা জং ধরে আসছে। তার মানে কি আখির লাশ আসেইনি বাড়িতে? মুস্তাকিন বলেছিল এসেছে, তাহলে নিশ্চয়ই এসেছে। হয়তো পরিবারের কাছে পৌঁছেছে। তবে পরিবারটা এখান থেকে যেখানে উঠে গেছে সেখানে। তাহলে নিশ্চয়ই পুলিশ ফোর্স জানে চাঁদনির ঠিকানা। অন্তুর মাথায় আরেকটা প্যাঁচ খুলে গেল। নিশ্চয়ই জমি জমার ক্যাসাল মিটমাট হয়ে গেছে। আর চাঁদনি বলেছিল ওরা এখানে আর থাকবে না। জমি ফেরত পেলে তারা অন্যত্র চলে যাবে এই এলাকা ছেড়ে। আর এমন অবস্থাতে যে কেউই তাই করত। এত বড় দাম চোকানোর পরে এই জাহান্নামে পড়ে থাকে কেউ। অন্তুর খেয়াল এলো সালমা খালাকেও আর ভার্সিটিতে দেখা যায় না। কিন্তু কবে থেকে তা ঠিক মনে আসছিল না। অর্থাৎ সে ভেতরে যেসব দেখলো সব এই জায়গার নতুন মালিকের কারসাজি। তার কি জানানো উচিত এই ব্যাপারে পুলিশকে? নিশ্চয়ই জানাবে। অন্তর হুট করে একটা বিষয় মাথায় এলো। সে যে অসহ্য গন্ধটা পাচ্ছিল সেটা ওই রক্তপুঁজ থেকে আসছিল। রক্তপুঁজ অথবা বীর্য, কোনোটা থেকে এমন নাড়ি ভুঁড়ি উগরে আসা দুর্গন্ধ আসে না। আর এইরকম একটা রহস্যমণ্ডিত বাড়ি এমন বিনা কোনো নিরাপত্তায় হেলায় ফেলে রাখা হয়েছে। জমিটা এক হিন্দু লোক কিনেছে। সেই লোক কি এখানে কোনো অনৈতিক কাজ করছে না তো? কিন্তু এখন চাঁদনিরা কোথায় আছে? সোহেল কি আবার বৌমা বৌমা না বউ এবং মাকে ফেলে বিদেশ চলে গেছে? আর আখির ছোট ভাই সোহানের ক্যান্সারে মরেছিল, সেটাও এক রহস্য। চাঁদনিকে জিজ্ঞাসা করে সেই দিন উত্তর পায়নি। খুব সংযমিতভাবে এড়িয়ে গেছিল চাঁদনি বিষয়টা। সে দারুণ চাপা এবং অদ্ভুত। অন্তর অনেক অনেক কিছু জানার ছিল চাঁদনির কাছে। কিন্তু কোথায় পাবে ওদের? কোনো খোঁজ জানা নেই তার। আচ্ছা, এবার দৃশ্যপট অন্যদিকে আসলো, বুঝছো? থানার গোয়ালঘরে পলাশ যখন ঢুকছিল অস্বাভাবিকভাবে অন্তর গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল। শীতের মৌসুম, তবে গা ঘেমে উঠছিল। পলাশের ঠোঁটের সেই মিসকে হাসি, জলজলে চোখ দুটো, তীরের ফলার মতো নাকের পাটা, ধারালো অস্ত্রের মতো বিদীর্ণকারী। এইসব সময় নারী মনকে ঘেন্না করে অন্তু। ভয়ে জড়িয়ে যাওয়া মানসিকতা বারবার পলাশের সেই ছোঁয়াগুলো শরীরে ছুঁয়ে যাচ্ছিল। অন্তু মনে মনে কৃতজ্ঞ জয় আমিরের ওপর। পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ। একটুও উত্তেজিত না হয়ে থানায় কথাবার্তা খাঁটি শুদ্ধ ভাষায় বলছিল। শিক্ষার প্রয়োগ করছিল। খুব গুছিয়ে আইনকে বিভ্রান্ত করার চাল। কিছুদিন সবাই পাওয়া গেল পলাশের কাছে। ব্যাপারটা এমন প্রমাণিত হলো অন্তুদের পরিবার ঋণ খেলাপি করেছে। আর পলাশ নিতান্তই উদার। সে লিখিত সময় পেরিয়ে যাবার পরেও সময় দিচ্ছে। বেরিয়ে যাবার সময় চট করে এক পলক অন্তুর দিকে তাকিয়েছিল পলাশ। ওই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁট হেসেছে, খুব সূক্ষ্ম হাসি। এই হাসিটা জয়ের ঠোঁটের কোণে বহুবার লক্ষ্য করেছে সে। পলাশের চোখ যেন বহুদিন ধরেই খুঁজছে অন্তুকে। অন্তিক পাশেই ছিল। মুস্তাকিন আগে আগে হাঁটছিল। থানার সদর ঘরে বসে অন্তিক বলল, আব্বু এখন মোটামুটি সুস্থ মুস্তাকিন। তোমার সময় থাকলে আমরা কালই রওনা হব কুড়িগ্রাম। দেরি করার সাহস পাচ্ছি না। আমার সময় হবে, কালই যায় এক দফা। এমন নয় যে একদিন, একবেলা গেলেই কাজ হাসিল হয়ে যাবে। দু একদিন ঘোরাঘুরি করা লাগতেও পারে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আজ আর ইতস্তত বোধ করল না সে। অন্তুর দিকে প্যাকেট ইশারা করে বলল, কেনাই? অন্তু সামান্য মাথা নাড়িয়ে অন্যদিকে ফিরল। সিগারেটে টান দিয়ে মুস্তাকিন বলল, অন্তুকে একা রেখে যাবেন? হ্যাঁ, একাই থাকতে হবে। ওর ভাবিকে গতকাল ওই বাড়িতে রেখে এসেছি। এখানে যেসব চলছে এর মধ্যে অসুস্থ শরীরে আরো কষ্ট পেত। অন্তু অনেকক্ষণ ধরে কিছু বলতে চাচ্ছিল। মুস্তাকিন তা বুঝে বলল, কিছু বলবেন? আখিদের ওই বাড়িতে যা দেখেছে অন্তু তা আপাতত চেপে গেল। শুধু বলল, চাঁদনি মানে ওই ভিকটিম মেয়েটার ভাবি এবং মা কোথায় থাকে এখন সেটা জানেন নিশ্চয়ই। বডি পাঠিয়েছিলেন। আমি দেখা করতে চাই ওদের সাথে। মুস্তাকিন কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে। পরে বলল, আমি পাঠাইনি বডি। থানা থেকে পাঠানো হয়েছিল। আমাদের ডিপার্টমেন্টের ভিকটিম বডি নিয়ে বিশেষ কাজ করে না। আমি জেনে আপনাকে জানাবো। তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা। মুস্তাকিন চলে গেল। থানার সদর ঘর ফাঁকা তখন। অন্তু উঠে এগিয়ে যেতে অন্তিক ডাকলো, অন্তু, মুখে ওড়না চেপে বাইরে বের হ। অন্তিকের কণ্ঠস্বর রুষ্ট। মুস্তাকিনের ওভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি। তবুও খুব কষ্টে চুপ ছিল।
অন্তু পেছন ফিরল না। সামান্য এগিয়ে যেতে যেতে বলল, যাবার সময় যেভাবে এসেছি ওভাবেই যাব। একটা ভুল করেছি জীবনে, তার জন্য তুই মূল্য চুকিয়েছিস, মানছি। কিন্তু তাই বলে এতটা বোধহয় অপদার্থ পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তায় প্রদর্শন করতে করতে নিয়ে যাব। আসার সময় সাথে ছিলাম না আমি, তখনকারটা মাফ। এখন আসি, মুখ ঢেকে ফেল, নয়তো তোকে থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি আমার এক ভুলের মাধ্যমে। আমার ভুলের জন্য তোকে যা পোহাতে হয়েছে তার বদলে যে কোনো সাজা দে, চলবে। তাই বলে আমি তোকে তোর বেপরদার ব্যাপারে শাসন করতে পারবো না, এমনটা মোটেই নয়। বহুদিন পর অন্তিক পুরনো অন্তিকের মতো কথা বলল। অন্তু তাতে ফিরে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসে। অনিচ্ছাকৃত পাপেরই যদি এত বড় মূল্য চুকাতে হয়, তাহলে না জানি ইচ্ছাকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে। ইচ্ছাকৃত পাপ করব না আমি কখনো। করলেই বাকি, আর কিছু হারানোর নেই। এখন যা হারাবে তা গায়ে লাগবে না, করতে পারিস। অন্তিক কেমন করে হেসে উঠল। তোর কথায় এত ধার কেন রে? এই ধার কাজে লাগে না সময় মতো, অযথা। মুখ ঢেকে ফেল অন্তু। তুই আমাকে ঘেন্না করতেই পারিস, তাতে আমি আমার কর্তব্য পালনে দ্বিধাবোধ করতে পারি না। তুই জুয়ারোদের চেয়েও বেশি নিকৃষ্ট, তা স্বীকার করতে তুই ভয় পেতেই পারিস, তাতে আমি তোকে ঘেন্না করতে একটুও দ্বিধাবোধ করব না। অন্তু বেপরোয়া পায়ে হেঁটে এগিয়ে যায় বাইরে। অন্তিক দ্রুত এগিয়ে গিয়ে পা মেলালো। তখন অন্তুর মুখটা ওড়নায় আবৃত। অন্তিক প্রশান্তিতে মুচকি হাসল। ছোটবেলা থেকে অন্তু কঠোর এক ব্যক্তিত্বের মুখোশে নিজেকে আবৃত রেখে বেড়ে উঠেছে। বয়সের চেয়ে ব্যক্তিত্বের ওজন ভারী লাগে। অনুশোচনাটুকু গিলে ফেলল অন্তিক। অন্তু রাস্তা পার হতে শেখেনি। আব্বুর হাত ধরে পার হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না সে। অন্তিক সেদিন আলতো করে বোনের হাতটা চেপে ধরল। রাস্তা পার হতে হতে ধীর আওয়াজে বলল, আমাকে ক্ষমা করার ইচ্ছে আছে তোর, অন্তু? আমি পুরনো জীবনের অপেক্ষা করব, মাসুলও দেব সব রকমের। তোকে ঘেন্না কাটাতেও বলবো না আমার ওপর থেকে। শুধু মুখ ফিরিয়ে থাকিস না। ক্লাব ঘরে একটা আয়োজন করা হয়েছে। হামজা খুব শীঘ্রই পৌরসভার মেয়র পদে অধিষ্ঠ হবে। জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করছে। জয় ভালো বিরিয়ানি রাঁধতে জানে। ছেলেদের খাওয়াতে হয় প্রায়। মাঝারের হাতে গুলি খাওয়ায় লতিফকে হামজা লম্বা একটা ছুটি দিয়েছিল। অসুস্থ শরীর, তার ওপরে পরিবার থেকে এই অবস্থায় ছাই থাকে না আবার সেই প্রাণঘাতী কাজের পুনরায় যোগ দেওয়াতে। হামজা তার পরিবারের খরচা বহুদিন চালিয়েছে। সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকায় করিয়েছে। এখন বেশ সুস্থ সে, বলা চলে পুরোপুরি ঠিকঠাক। দলের ছেলেদের ওপর হামজার অবদান অপরিসীম। লতিফ খেতে খেতে বলল, এত ভালো রান্না কই থেকে শিখছো জয়? মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতের বিরিয়ানি খাচ্ছি। হামজা বসেছে সোফায়। জয় শুয়েছে টান হয়ে হামজার কোলে মাথা রেখে। পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের উপর। ভিডিও গেম খেলছে ফোনে। জয় খুব দুঃখিত স্বরে বলল, জীবনে বেশি বেশি সিল মারতে যায়া আর এইসব বান্দরের পাল খাওয়াইতে পিকনিকে এত রান্না করছি। রান্নার হাত গ্রীষ্মকালীন আমের মতো পাকা ভাই। খান খান, খালি একটু দোয়া কইরেন আমার জন্য, যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় একটা। একা রাত কাটতে চায় না, খুব দুঃখে আছি, আর্জেন্ট বউ দরকার। সকলে হেসে উঠল। জয় ফোনে চোখ রেখে হঠাৎই আনমনা হয়ে বলল, আরমিন আবার আসছিল এই বাড়িত। আচ্ছা ওই সেরির জীবনে কি দুঃখের খুব অভাব? দড়ি ছিঁড়ে মারা খেতে চারদিক যেচে পড়ে ঘুরে বেড়ায় দুঃখ জোগাড় করতে। হামজা জিজ্ঞেস করলো, ওখানে কেন গেছিল? জয় হাসল। হুমায়ুন আহমেদের উপন্যাসে পড়েছিলাম সুন্দরী চেংড়িরা বোকা হয়। আসলে ওই শালে একটু বেশি সুন্দরী তো, মাথায় মাল কম। সেরির ধান পুড়ে চুলায়, ওই শালে পানি ঢালে পাছায়। তাহলে কি হইল? না জানি কিসব দৃশ্য দেখে আসছে। কলজের ওজন কতখানি হইলে এত কিছুর পরেও থামেনি। এই, তোরা কেউ ওই সেরিরে যায় কয়ে আসবি ওর সাথে সামনে কি কি হইতে পারে? তুই নিজে দেখেছিস ওকে? হ, দুপুরে এইখানে ঘুমাইছিলাম। বিকেলে উঠে পেছনের বারান্দায় দাঁড়াতে এক নজরে দেখা গেল। হামজা সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে সোফায় হেলান দিয়ে বসল। হতে পারে দেখেনি কিছু, দেখলে বিশেষ কিছু দেখার কথা না। ওই বাড়ির মহিলাদের খুঁজতে গেছিল। এখনো কি সেসব পড়ে আছে ওখানে? মানে হামজা এই কথাগুলা বলল এবং হামজার কথার প্রত্যুত্তরে জয় বলল, তাই তো থাকার কথা। ওসব দেখছে আমি নিশ্চিত। আর দেখলে শ্বশুরবাড়িতে জানাবে, এটা ডাবল নিশ্চিত। তুমি খালি ভাবো কতখানি সাহসের দরকার এসব দেখেও চুপচাপ বেরিয়ে আসা। লতিফ হেসে উঠল। সাহসী যদি না থাকবো
তাহলে কি আর তোমার মুখে খাবলা ধইরা থুতু সরে? ওই রাতিতে বোঝা যায় মায়ের কোল যে ১২ হাত। সকলের মাথায় যেন বাজ পড়ল কথাটা শুনে, কিন্তু জয়ের মুখে অপমান নেই। সে খুব দুঃখের সাথে বলল, হ, কামটা ভালো করে নাই মাগার। জয় হেসে ফেলল। হামজা জয়ের সেই হাসিটা কেড়ে নিয়ে চট করেই হেসে ফেলে লতিফের দিকে তাকিয়ে, আপনি কি করে জানলেন এসব? লতিফ ভাই, আপনার তো জানার কথা না? আধ খাওয়া সিগারেটটা দু আঙুলে চেপে ধরে নেভালো। তাতে বোধহয় হাতের পুরো চামড়াতে অল্পখানিক সেক লাগলো। আবার তাকালো লতিফের দিকে। ভাবছিলাম খাওয়া শেষ হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। আপনি নিজে থেকেই খুব ফাস্ট দেখছি। সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে বলল, এসব লাইনে বাটপারি করতে গেলে সতর্কতা খুব জরুরি। এখানে সবাই খেলোয়াড়, সবার মাথায় ফুল স্পিডে ঘোড়া কাটার মেশিনের মতো চলে। অল্প একটু ভুল হলে ছিন্নভিন্ন হয়ে যাবেন। আপনার আরো সতর্ক হওয়া উচিত ছিল। হাস্যোজ্জ্বল চোখে কথাগুলো বলে আরাম করে উঠে দাঁড়ালো হামজা। উঠে বসলো জয়। ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গেড়ে পিঠ বাঁকিয়ে বসল। চোখ হাসছে তার। শার্টের কলারের ওপর দিয়ে শিকল আকৃতির চেনটা ঝুলে আছে নিচের দিকে। তাতে ইংরেজি হরফ জে এর লকেট। বা হাতের রিসলেটটা কবজি থেকে কনুইয়ের একটু ওপরে পড়ে রইল। পরনে সাদা ধবধবে লুঙ্গি, তার উপরে কালো জ্যাকেট পরেছে। পাড়া, ক্লাব এমনই চলাচলে তাকে কোনো সময় ফরমাল পোশাকে দেখা যায় না। লুঙ্গি, শার্ট, চামড়ার জুতোয় চলে। গ্রাম্য মোড়লের মতো দেখতে লাগছে ওকে। পাশেই হামজা দাঁড়িয়ে আছে। সাদা পাঞ্জাবি পরিহিত, কালো শাল জড়ানো। ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে। হামজা মিটিমিটি হাসছে। এই হাসি লতিফের ওপর ওর করার ন্যায় সবটুকু ন্যায়পরায়ণতার হিসাব শুষছে। কোনো দিকে ফাঁক রেখেছিল না হামজা লতিফের ভরণ পোষণে। তার দাম সে আস্তে করে আদায় তো করেই নেবে। এই হাসি দ্বারা সে লতিফের দ্বারা প্রতারিত হবার দুঃখটুকু ঢাকতে চাইল। লতিফের আর খাওয়া উঠছে না। সে বুঝতে পারছে আজ তাকে কেন আপ্যায়ন করে এখানে আনা হয়েছে। জয় হাই হাই করে উঠল। আরে আরে, করতেছেন কি লতিফ ভাই? আমি কি জানোয়ার নাকি যে খাওয়ার অবস্থায় মারবো কাউকে? হোক সে যত বড় জোচ্চোর আর বিশ্বাসঘাতক। খাওয়া শেষ করুন, আরামা এসে কথা বলি। এ কবির, আমার জন্য এক প্লেট আনতো। লতিফ ভাইয়ের সাথে বসে খাবো। যা। লতিফ ছটফটিয়ে উঠল। হামজা শালটা ডান কাঁধে তুলে নিয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি। এখানে এখন থাকা ঠিক হবে না। আফটার অল নতুন মেয়র আমি। আমার কিছু নৈতিক দায়িত্ব আছে। আমার সামনে কোনো আকাম ঘটবে আর আমি তাকিয়ে দেখব, কিছু তো করব না। এটা ঠিক না। দুদিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোটে তুলেছে আমায়। কাজ ফুরোলে তুই দেরি করিস না ফিরতে। আজ রাতে দাবা খেলবো আমি আর তুই। অনেক দিন খেলি না। জয় আরাম করে বসে গপাগপ বিরিয়ানি খেতে বসলো। বিশাল বিশাল হাতে বিশাল বিশাল লোকমা। তার খাওয়ার ধরন ভালো না। ভদ্রলোকেরা দেখলে এক শব্দে বলবে, অসভ্য, জঙ্গলিদের মতো করে খাই জয়। গপ গপ করে এক প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডার রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসলো। লতিফ কাকুতি ভরা চোখে বসে আছে। হাত ধুয়ে জয় লতিফের প্লেটটাকে ইশারা করে বলল, যা, রেখে আয়। লতিফ ভাই আর খাবে না। ভাই, হাত ধুয়ে নেন। আমার প্লেটটাও ধুয়ে ফেলেন। আমরাই তো। যা করেছেন করেছেন। আর তো এরপর করার সুযোগ পাবেন না। তাহলে আর কিসের কি? তখন আমরা ভাই ভাই। আসেন মদ খাই। জোর করে মদ পান করলো লতিফকে। নাক মুখ দিয়ে উঠে এলো তা। বিরিয়ানি উগরে এসে বুক জ্বালা ছারখার করলো লতিফের। জয় গিলে যাচ্ছে ঢক ঢক করে। বিশ্বাস করো জয়, মিনতি করে উঠল লতিফ। ওর চোখে মুখে আকুতির বোধহয় জয়কে খুব আনন্দিত করলো। সে মাথা নাড়ল দুপাশে। আমি অবিশ্বাস করি না কাউকে। আপনাকেও করার কিছু নেই। আপনি সত্যি বলবেন, আমি শুনবো, বিশ্বাস করব। আপনি বলুন লতিফ ভাই, আপনি কি করে জানলেন ওই মেয়েটা সেই দিন পলাশের রুফটপে দাঁড়িয়ে আমার মুখে থুতু ছুঁড়েছিল? আর সেই মেয়েটাই কাল ওই পরিত্যক্ত বাড়িতে এসেছিল। এইসব আপনি কিভাবে জানলেন? আর বলার কিছু নেই লতিফের। তার রুহু কাঁপছে। জয় হাসল। আপনারে হামজা ভাই আজ মাসের বেশি ছুটিতে রাখছে দলের যে কোনো কাম থেকে। কেন? কারণ আপনি নাকি আমারে বাঁচাইতে নিজে গুলি খাইছেন। বদলে হামজা আপনার চিকিৎসা করাইছে। সব ধরনের এক্সট্রা নিরাপত্তা দিছে। আপনার জন্য মাঝারকে মেরে শত্রুতা বাড়াইছে। আর আপনি মাঝারের সাথে হাত মিলাইছেন। সি, অবশ্যের কারণও আছে। সে আপনাকে দেখে বোঝাইলো হামজার পার্টিতে থাকলে এভাবেই জখম হতে হবে আপনাকে। অথচ আপনার জন্য যে মাঝারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল সাইডে বদনাম আর শত্রুতা কামিয়েছি, এটুকু দেখলেন না আপনি। শ্যাহ, ইজ্জতই রইল না শালা। মাঝারের সাথে আপনি মিলছেন গুলি খেয়ে,
ওইদিকে পলাশ খানকির বাচ্চা দ্বিমুখী পাগল শালা, শালার সওয়াল টাল, সাইকো, ভাবে যে আমি কিছুই বুঝি না, গু খাই। ও আমাদের হাতে রেখে আসলে মাজারের সাথে কাজ করতেছে। সেই দিন আবার ওই শালির জন্য একদম সরাসরি একটা বিরোধিতা লেগে গেল। আর এই সংকটময় সময় আপনি দলের সাথে ঘাতকতা করছেন? কন, এটা কি ঠিক? একটু থেমে ঘন ঘন মাথা নাড়ল জয়। নট গুড লতিফ ভাই। তার উপর আবার থুতুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের 11টা বাজাইলেন। লতিফ আহাজারি করল। জয়, বিশ্বাস করো আমি যাইনি, মাঝার এসেছিল। আমি কিচ্ছু করিনি ওদের সাথে মিশে। খালি এইটুকু শুনছি তুমি সেই দিন ছিলা ওইখানে। তা জানি আমি। কিন্তু ছোটবেলায় পড়েছিলাম, ছোট বালুকণা আর বিন্দু জল মহাদেশে এসে মহাসাগর গড়ে। আজও আপনাকে জানাইছে, কাল আপনি ওকে জানাইবেন। এই ধারাবাহিকতা চলতে দাও মূর্খতা হয়ে যাবে না? এই জন্য কষ্ট করে এতদিন ধরে মাস্টার্স কমপ্লিট করলাম। তাছাড়া এসব ইস্যু না, ইস্যু হলো বিশ্বাসঘাতকদের নাকি আপনাদের সৃষ্টিকর্তাও ঘেন্না করে। ব্যস্ততার সাথে কবিরকে বলল, এই, শ্বশুরবাড়িতে কল কর তো। বল, ক্লাবের পাশে এক পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাইছি সার, তাড়াতাড়ি পুলিশ পাঠান। আচ্ছা, এখানে কিন্তু সারের বদলে সার বলা হয়েছে, আর পুলিশের বদলে পুলিশ বলা হয়েছে, বুঝছো? আমি তোমাদেরকে সেভাবে বলছি, তোমরা আবার মনে করো না যে আমি ভুল পড়ছি। ওসি সাহেব বোধহয় থানায় বসে ঘুমাচ্ছিলেন, কল রিসিভ করলেন দেরি করে। জয় নিজেই ধরে লম্বা করে একটা সালাম দিয়ে খাঁটি শুদ্ধ ভাষায় বলল, স্যার, আমাদের ক্লাবের পাশে একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি। ড্রাগ, অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে, আর সাথে একটা লাশও আছে মনে হয় স্যার। ঘরের কার্নিশে কাফনে মোড়ানোর মতো কিছু একটা আছে স্যার। বিশ্রী গন্ধ আসছে, মানুষ পচার মতো। থাকা যাচ্ছে না এই ঘরে। আমার ধারণা ওটা লাশই হবে। ঘরের এক কোণে কিছু ব্যাটিং স্টিক ও হক স্টিক, চাপাতি, লাঠি, ছুরি ইত্যাদি এক গাদা করা আছে। জয় হেলে দুলে হেঁটে গিয়ে রডের মাছ থেকে একটা কালো কুসকুসে রড তুলে আনলো। দু চুমুক মদ গিলে সোফার ওপরে বসে পড়লো ধপ করে। তখন ক্লাব ঘরে 4জন ছেলে আছে, বাকিরা খেয়ে বিদেয় হয়েছে। লতিফকে ওরা শক্ত করে ধরলো। টেবিলের ওপরে রাখা টিস্যু বক্স থেকে অনেকটা টিস্যু তুলে মুড়িয়ে যতটা যাবে না তার চেয়েও বেশি টিস্যু লতিফের মুখে গুজে দিল জয়। লতিফের চোখে পানি, চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করে দিতে। জয়ের খুব সুখ লাগছে। ভিকটিমের চোখে ভয় না দেখলে অত্যাচার করে মজা পায় না জয়। শৈলের সর্বশক্তি দিয়ে হাতের রডটা তুলে লতিফের হাঁটুর ঠিক অস্থি সন্ধির ওপর আঘাত করলো। গুমড়ে উঠল লতিফ, অথচ আওয়াজ এলো না বাইরে। হাঁটু ভেঙে বসে পড়ল, ছটফট করে উঠল মেঝেতে পড়ে। জয় লতিফের অপর পায়ে ঠিক একই স্থানে হাঁটুর জোড়া সন্ধির ওপরে কষে এক রডের আঘাত লাগালো। লতিফ অজ্ঞান হয়ে যাওয়ার আগে জয় মুচকি হেসে আশ্বাস দিল, চিন্তা করবেন না লতিফ ভাই, আমি আপনার ভালোর জন্য এসব করতেছি। আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে না। আর আপনি হেঁটে হেঁটে ওরার কাছ থেকে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না আর। আমরা তো নষ্ট মানুষ, পাপ নিয়েই বেঁচে আছি। কিন্তু এই যে আপনি আর পাপ করার সুযোগ পাবেন না, এই ব্যবস্থা করে আজ আমি একটা ভালো কাজ করলাম। তাছাড়া আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব, কথা দিচ্ছি। কবিরকে বলল, পুলিশ আব্বারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবে। তোরা লতিফ ভাইকে আব্দুর রহিম মেডিকেলে অ্যাডমিট করিয়ে আয়। জ্ঞান ফেরার পর সরিস না ওর কাছ থেকে, আবার জবানবন্দি দিলে ফেসে যাব। এত তাড়াতাড়ি মরা যাবে না আমার। রাহাতের সাথে ছেলেগুলো লতিফকে গাড়িতে বসিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। রয়ে গেল কবির। জয় রড রেখে এসে সোফাতে বসলো আরাম করে। শরীরে ঘেমে উঠেছে, টিস্যু দিয়ে ঘাম মুছল। কবির আস্তে করে জিজ্ঞেস করে, ভাই, পলাশ কি করেছে মেয়েটার সাথে? মানে? আরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসিমউদ্দিন মানিক 100টা ছাত্রীকে রেপ করে সেঞ্চুরি পার্টি করেছিল। সেই ইতিহাস ভুলে গেছিস? ওই হিসাবে পলাশ কিছুই করে নাই। ঢকঢক করে এক গ্লাস পানি গিলে ফের বলল, ব্রাশ আর পেস্ট নিয়ে আয় তো আমার জন্য একটা। শ্বশুর আব্বাদের সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক হবে না। জয় ঘেঁষে ঘেঁষে দাঁত মাজলো, একটু পারফিউম মারলো শরীরে। কবির জিজ্ঞেস করলো, ভাই, আপনি যে পুলিশ ডাকলেন, পলাশ ভাই জানলে কি হবে? মানে আপনারে ছাড়া আর কেডা খবর দিতে পারে পুলিশে? আসলেই তো লাশ এখনো ওই ঘরেই আছে। আরমিনের দোষ দিয়ে দেব? কি কস? পলাশ পাগল, কিন্তু জানে আরমিন ওর বাড়িতে গেছিল, ও সহ দেখছে। বলে দেই যে পুলিশে ওই শালি খবর দিয়েছে। যেই বলিটা আগের বার দেয় নাই শালিরে, এইবার দিয়ে দেবে। আমি এইচডি ছায়াছবি দেখবো এবার। কবির জানে জয়ের কোনো কথায় আন্তরিক না, আবার যে কোনো কথায় আন্তরিক। সে কখন সত্য আর কখন মিথ্যে বলে বোঝা যায় না।
হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যা বলে সে। সে জিজ্ঞেস করলো, সত্যি ভাই? না, মিথ্যা। বিশ্বাস করলো কবির। কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই, তবে মিথ্যা কথা বলে না। কিছুক্ষণ চুপ থেকে হুট করেই কিছু মনে পড়েছে এমন ব্যস্ত হয়ে বলল, ভাই, ওই বাড়ির জামিন তো আপনাদের নামে এখন, তাই না? তাহলে পুলিশ যদি জিগায় যে আপনাদের বাড়িতে এরকম একটা ঘটনা কি করে ঘটলো, মানে আপনারা ফেঁসে যাবেন না তো? জয় উঠে দাঁড়ালো। তোকে কে বলেছে জমি আমাদের? না মানে, ওই যে শুনছিলাম আপনারা নাকি বিচার টিচার করলেন। আমি ভাবছিলাম জমি আপনারা দখল করেছেন শেষমেশ। জয় গা দুলিয়ে বাচ্চাদের মতো হাসলো। রাজনীতি বুঝিস না রে পাগলা। জমি পলাশের, আজীবন ওই জমি পলাশের। কে জানি টাকা ধার নিয়েছিল, শোধ করতে পারে নাই। তার বউ আর জমিটাও ওর হয়ে গেছে। তাইলে ওই মহিলারা থাকতো যে? হ, ওসব গল্প বানানো হয়েছিল। এখানে বেনিফিট পলাশ আর আমাদের সমান। পলাশ তার জমি ফাঁকা করে ফেললো সামাজিক উপায়ে, খুব যুক্তিযুক্তভাবে। খুব যুক্তিযুক্তভাবে। আবার কেউ জানলো না পলাশের জমিটা। আর আমি আর হামজা ভাই হিরো হয়ে গেলাম এই সুবিচারের মাধ্যমে। লোকে ভালোবেসে ভোট দিল সাহেবকে। এভাবে চলতে থাকলে সামনে সংসদ নির্বাচনে একটা আসন আমাদের। তবে জমির আসল মালিক পলাশ। এটা আর গোপন থাকবে না। হিন্দু ফিন্দু বলে কিচ্ছু নেই। পুলিশ আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝেছিস? কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ওসব যখন ঘটেছে, সে তখন দলীয় বিশিষ্ট কোনো মেম্বার ছিল না। সে এইসবের কিছুই জানতো না। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, আপনি যে হুট করে এসব করতেছেন, পলাশ ভাই জানলে তা বুঝতে পারলে কি হবে, কিছু ভেবেছেন? বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। জয় এক হাতে লুঙ্গি উঁচিয়ে অপর হাতে টেবিলের ওপরে থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে জবাব দিল, না, ভাবিনি। পরে ভাববো। তবে এখন থেকে নতুন করে খেলতে হবে আবার। অনেক দিন খেলি না। লোক আমাকে হালকাভাবে নিচ্ছে রে আজকাল। আমাকেও অনেকে হালকাভাবে নিচ্ছে। তোমরা বুঝতেই পারছো না যে তোমাদের রেসপন্স কম থাকলে আমি আর তোমাদের জন্য ভিডিও রেডি করব না। বুঝছো? তাড়াতাড়ি রেসপন্স করো। লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। বুঝছো সোনা পাখিরা? না হলে তোমাদেরকেও একদম পিস্তল দিয়ে মাইরে উড়াই দিব। বুঝছো? আল্লাহ হাফেজ।